বিশ্বের সর্বপ্রথম করোনা ভাইরাস টিকার উদ্বোধন করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই নথিভুক্তকরণের ফলে শীঘ্রই এবার এই ভ্যাকসিনের গণ উৎপাদনের প্রক্রিয়া শুরু করা হবে বলে ধারণা করা হচ্ছে। পুতিন জানিয়েছেন, দেশে তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিনের নথিভুক্তকরণ করা হলো। প্রথম টিকা গ্রহণ করেছেন তারই মেয়ে। পুতিন জানান, এই ভ্যাকসিনটি যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে এবং সব মাপকাঠিতেই সাফল্যের সঙ্গে উত্তর রয়েছে। রেলওয়ে লেভেল ক্রসিং এর নির্মাণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেল লাইনে অবরোধ শুরু করে পানিসাগরের চন্দ্রহলাম পাড়ার নাগরিকরা। তারা জানান, এই এলাকায় লেভেল ক্রসিং না থাকার জেরে 7 জন লোক দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। রেল দপ্তর কিছুদিন আগে এই রাস্তা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু গ্রামবাসীরা কাজে বাধা দেয়। এমনকি তারা ফের দাবি জানায় লেভেল ক্রসিং নির্মাণের জন্য। তারা জানিয়ে দেয়, লেভেল ক্রসিং নির্মাণ না হলে অনির্দিষ্টকালের জন্য রেল পরিষেবা বন্ধ করে দেবে। এদিন অবরোধ শুরু হওয়ার পর মহকুমা শাসক, বিধায়ক সহ অন্য আধিকারিকরা এলাকায় ছুটে যান। মহকুমা শাসক জানিয়ে দেন, এভাবে রেল লাইন অবরোধ করা যায় না। রেল লাইন অবরোধটা 2003 থেকে আমরা শুরু করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আমাদের কোনো এই প্রপার সেফটি রাস্তা এখনো দেয়নি। এইটার জন্য আমরা আজকে আবার এই রেল অবরোধ করছি। একদম ঠিক মাঝামাঝি, এই গ্রামের মাঝামাঝিতে এই রেলটা যাচ্ছে। তো আপনারা জানেন যে এই তার পশ্চিম দিকে আপনার সেন্ট্রাল স্কুল আছে, আরো 2টা গ্রাম আছে এইখানে আমাদের এই পঞ্চায়েতের, এই 2টা আরো আছে এইদিকে। তার জন্য আমরা গত 2 মাস আগে আরেকবার করছিলাম এরকম অবরোধ। তখন একজন রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে এসেছিল, ও বলছিল 2 মাসের মধ্যে আমরা এই প্রপার সেফটি ক্রসিংটা আমরা দিয়ে দেব। কিন্তু 2 মাস হয়ে গেল, এখনো কোনো দিছে না। তারা প্রমিস করে গেছিল, তারা ফুলফিল করছে না। এটার জন্য আজকে যতক্ষণ না ফুলফিল করে ততক্ষণ আমরা এই রেল রাস্তাটা বন্ধ করে রাখবো। বিধ্বংসী অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে গেলেন 9 জন ব্যবসায়ী। তাদের দোকানে সোমবার গভীর রাতে আগুন লাগে। ঘটনা সাবরুমের ভিতর বাজারে। 3টি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। এই ঘটনায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা জানান, কিভাবে আগুন লেগেছিল তা বলতে পারছেন না। তাদের মতে শর্ট সার্কিট কিংবা নাশকতামূলক অগ্নিকাণ্ড হতে পারে। প্রশাসনিক কর্তারা ঘটনাস্থলে গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বুঝে উঠতে পারছেন না কিভাবে পুনরায় ব্যবসা দাঁড় করাবেন। গতকাল রাত প্রায় 1 ঘটিকার সময় সাবরুম ভিতর বাজারে আগুন লাগে। সেখানে সেই আগুনে 8-9টা দোকান ভস্মীভূত হয়। এখন সেই জন্য আমাদের ক্ষুদ্র ব্যবসায়ীদের প্রচন্ড আর্থিক ক্ষতি হয়। কত টাকা ক্ষতি হয়েছে আনুমানিক? আমাদের অনুমানিক 50 লাখ টাকা মতো ক্ষতি হবে। আমার মুদি দোকান, আমার দোকান, একটা পান দোকান। কতটা দোকান আছিল? 8-9টা দোকান। তো আপনার কি দোকান আছিল? মুদি দোকান। আপনার কত টাকা ক্ষতি হয়েছে? 4 লাখ টাকার মতো। তো এইখানে 8-9টা দোকানের ভিতরে সকলের প্রায় আনুমানিক কত লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? 40-45 লাখ। হ্যাঁ, 40-45 লাখ টাকার মতো। বাইক চালকের হাতে আক্রান্ত হন ট্রাফিক কর্মী, কিন্তু অভিযুক্ত ব্যক্তির অভিযোগ তাকে মারধর করেছে ট্রাফিক কর্মী। তার স্ত্রীও একই অভিযোগ করেন। মঙ্গলবার সকালে এই ঘটনা শহরের কামানচৌমুহনীতে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রদীপ চক্রবর্তী। তার বাড়ি যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায়। ট্রাফিক ডিএসপির অভিযোগ, এদিন সকালে প্রদীপ চক্রবর্তী স্কুটি সহ আটক করা হয়, কিন্তু তার কাছে লাইসেন্স ছিল না। স্কুটি সিজ করার কথা বলার পরেই নাকি প্রদীপ চক্রবর্তী কর্তব্যরত ট্রাফিক কর্মীকে মারধর করে। এদিকে প্রদীপ চক্রবর্তী ও তার স্ত্রী জানান, কিছুদিন আগেই লাইসেন্সের জন্য 1,500 টাকা জরিমানা করা হয়েছিল। তখনই নাকি বলা হয় জরিমানার কাগজ দিয়ে 1 মাস তিনি চলাফেরা করতে পারবেন। এদিন তাকে রাস্তায় আটকে ট্রাফিক কর্মী মারধর করে বলে অভিযোগ। উপস্থিত লোকজনই নাকি ট্রাফিক কর্মীকে বাধা দিয়েছিল। তবে ট্রাফিক দপ্তরের অভিযোগ মূলে প্রদীপ চক্রবর্তীকে আটক করা হয়। আমার ড্রাইভিং লাইসেন্স নাই, আমি লাইসেন্সটা নিয়ে 1,500 টাকা ফাইন দিচ্ছি। আজকে আমি দেখেছি অফিসার বাবু আমার ধরছে, আমার মারধর করছে। ওখানে মারধর করে আমার সাইকেল রাখছে, আটকেছে। এখানে উইটনেস যারা আসলো তারা সবাই প্রতিবাদ করছে। যতজন আসলো একজন ভদ্রলোক হয়তো বা আইছে, কিন্তু তাই নিয়ে আমার উপরে ওখানে সম্পূর্ণ দুষ্টাপাই দিচ্ছে। ড্রাইভিং লাইসেন্স কি আপনার আছে এখন? আমার ড্রাইভিং লাইসেন্স নাই। আমার ড্রাইভিং লাইসেন্স দায়িত্ব লেগে 1 মাস সময় দেওয়া হয়েছে। ওখানে আমি আইনের উপরে আস্তে আস্তে কনস্টেবল ওইখানে ডিউটি করার সূত্রে তখন
ওই ব্যক্তিটা বাইক দিয়ে আসে উইথ মোবাইল ফোন, তো ওকে আটক করা হয়। আটক করার পর ওর লাইসেন্স আর যাবতীয় যা কাগজপত্র আছে জিজ্ঞাসাবাদ চাওয়া হয়, কিন্তু ওর কাছে কোনো লাইসেন্স বা কিছুই নেই। তো সেই সূত্রে আমাদের অফিসার লিটন ঘোষ উনি সিজ করতে যান ওনার বিলিতে, তখনই উনি একদম ভাইলেন্ট হয়ে হেলমেটটা খুলে গালিগালাজ করে আমার স্টাফ লিটন ঘোষের গায়ে হেলমেটটা দিয়ে মারে। এ সূত্রে ওকে আটকানো হয়, আমরা আসি, ইস্ট পুলিশকে জানানো হয়, তারপর এখন আমরা একটা কেস রেজিস্টার করছি। শহরের বিভিন্ন খাবার দোকানে হানা দিল প্রশাসনিক আধিকারিকরা। ফুড সেফটি বিভাগের সাথে যুক্ত আধিকারিকরাও এই অভিযানে অংশ নেন। বিভিন্ন দোকানে গিয়ে দেখা যায় গৃহস্থালির কাজে ব্যবহৃত সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। বটতলা রেস্টুরেন্টগুলোতে নোংরা পরিবেশ, খাবার পরিবেশন করার পাত্র ভালো নয়, তাই প্রশাসন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় সেটাই দেখার। প্রথমে এজি অফিস যেটা আর কি অডিটর জেনারেল অফিস, ওইখানে আমরা উল্টো দিকে একটা মিষ্টি দোকান আছে, ওইটাতে আমরা হানা দিলাম। দেখলাম যে একদম প্রচন্ড নোংরা, রান্নাঘর যেখানে করছে ওইটা মিষ্টি যেখানে বানাচ্ছে এটা প্রচন্ড নোংরা, এবং যেগুলি তৈরি করছে সেগুলিও প্রচন্ড নোংরা এবং বহুদিন পুরনো তেল বারবার ব্যবহার করছে, একদম গাত পড়ে আছে, খাওয়ার অযোগ্যতা বটে, দেখতেও প্রচন্ড খারাপ দেখা যাচ্ছে। এবং এটা যেহেতু দোকানের মধ্যে যে ডোমেস্টিক গ্যাস ব্যবহার করছে ওইটাও ভায়োলেশন। আমরা গ্যাসটা সিলিন্ডার সিজ করেছি। এখানে যে প্লেটগুলি ব্যবহার হচ্ছে এগুলি প্রচন্ড নোংরা, রান্নার যে জায়গাটা আছে প্রচন্ড নোংরা, এখানে খাবার বানানোর যোগ্যতাই নেই, অযোগ্য একদম। কি বলবো, সেটা দেখলে পরে আর জীবনে এখানে খাবো এটা মনে করা যায় না। এরকম আপনারাও ক্যামেরায় নিয়েছেন সবগুলি। আমরা এর জন্য যথাযথ ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মঙ্গলবার অভিযানে নেমে এনফোর্সমেন্ট টিমের সদস্যরা অনিয়ম হাতে নাতে ধরলেন। এদিন বাধারঘাট এলাকার দুটো চাক্কি মিলে হানা দেওয়া হয়, সেখান থেকে উদ্ধার হয় হিসেব বহির্ভূত চাল এবং খাবার অনুপযুক্ত আটা। আধিকারিকরা এ মিল থেকে উদ্ধারকৃত আটা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে মিল থেকে উদ্ধারকৃত প্রচুর পরিমাণ চালেরও তদন্ত করা হচ্ছে। মহারাজগঞ্জ বাজারের জনৈক ব্যবসায়ী প্রমোদ সাহা দাবি করেন এই চাল তারই, কিন্তু চালের কোনো নথিপত্র দেখাতে পারেননি। তদন্ত সাপেক্ষে মিলটি সিল করে দেওয়া হয়। আমরা এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে প্রতিদিনই আমরা বাজার পরিদর্শনে বাইর হই এবং এটা আমাদের রুটিন ওয়ার্ক মোতাবেক আমরা আজকে বাজারঘাট আইছি। বাজারঘাটে আমরা দুইটা চাক্কি মিলারের দোকান আমরা পরিদর্শন করছি। পরিদর্শনের মধ্যে দেখলাম সন্তোষ জালাল যে চাক্কি মিলার আছে ওনার যে মিলটা দেখে মনে হইল গত 3-4 মাসের মধ্যে গম ভাঙছে বলে আমার মনে হয় না। আর এখানের মধ্যে যে স্টকটা পাওয়া গেল সেটা আমাদের যে এলোকেশনের সাথে এটা মিল নাই। আর কিছু আটা পাওয়া গেছে যেটা মানুষের খাওয়ার অনুপযুক্ত। এটা আমরা আজকে টেকনিক্যাল এক্সপার্ট দিয়া আমরা একটা স্যাম্পল নেব, আমাদের ডাইরেক্টর ফুডের কাছে পাঠাবো। এটা পাঠানোর পরে এটা যা রিপোর্ট আসে রিপোর্ট মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। গত কয়েকদিন ধরে গ্রাহকরা বিদ্যুৎ নিগম অফিসে আসলেও বিল জমা দিতে পারছেন না। শেখেরকোট বিদ্যুৎ নিগম অফিসের এই ব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ জানালেন গ্রাহকরা। গ্রাহকদের জানানো হয়েছে অফিসের কম্পিউটারটি বিকল হয়ে আছে, কিন্তু মেশিন সারাই করা হচ্ছে না কেন, এই প্রশ্নের কোনো জবাব নেই। অথচ নিগম কর্তৃপক্ষ এখন বেসরকারি সংস্থাকে তাদের সাথে পরিষেবা উন্নত করার জন্য যুক্ত করছে, আর সমস্যাগুলো আর দূর হচ্ছে না। গ্রাহকরা বিল দিতে চাইলেও তা দিতে পারছেন না। কয়েকদিন ধরে বিদ্যুৎ চালাইতেছি, বিল দিতে না, মেশিন নষ্ট, আজকে আজকে মেশিন নষ্ট। আমরা এই প্রতিদিন আমার যাবো তো একটু দাঁড়াইতে এক ঘন্টা দাঁড়াইলাম, আধা ঘন্টা পর মেশিন ঠিক আছে না ইয়ে করেন নাম্বার নেন গা নিয়ে কবে হইব ফোন করে। আপনি কি আরো হয়ে গেছেন? আরেকবার হয়ে গেছে। ধলেশ্বর এলাকায় 12 বছরের মেয়ের বিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ। এলাকাবাসী বিয়ের বিষয়টি জানার নিজেরাই প্রতিবাদ করতে যায়, কিন্তু মেয়ের মা তাদের সাথে খারাপ আচরণ করে বলে অভিযোগ। তারা পরবর্তী সময় পূর্ব মহিলা থানার পুলিশ এবং চাইল্ড লাইনকে জানায়। অভিযোগ, তাদের থানায় আনার পর নাবালিকার মা তাকে মারধর করতে উদ্যত হয়। তখন এলাকাবাসী মহিলাকে বাধা দিলে তাদের সাথেও খারাপ আচরণ করে, এমনকি পুলিশও নাকি নীরব ভূমিকায় ছিল। তাই এলাকাবাসী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জানায়। নাবালিকা মেয়েটিকে চাইল্ড লাইনের প্রতিনিধি নিজেদের হেফাজতে রেখেছে।
এবং মহিলা কমিশনের উদ্যোগে আমরা থানার মধ্যে এখন আমরা নিয়ে এসেছি পরে থানার মধ্যে থেকে মেয়েটার মা এবং মেয়েটাকে ম্যাডামের সামনে অফিস সামনে গিয়ে মারতে যা। আমরা এটা প্রতিবাদ করার আমাদেরকে উল্টা বললে যে আপনারা কি করেন, আসলে মহিলা থানা ওসি বলছে, উল্টা আমাদেরকে ধমকা। আমি বললাম যে ম্যাডাম আপনাদের সামনে এই ছোট্ট মেয়েটাকে ধমকাচ্ছে, মেয়েটা মারতে যাচ্ছে, আপনারা কিছু প্রতিবাদ করেন, ওকে আপনারা বলেন। ওকে কিছু না বলে আমরা নিয়ে এসেছি, আমাদেরকে বলে, আমরা যা বুঝে বুঝিয়ে ফেলেছি। সন্দেহমূলকভাবে গন্ডাছড়ার ভগীরথ পাড়ার 5 যুবককে আটক করেছিল টিএসআর জওয়ানরা। তাদের থানায় আটকে বিস্তারিত জেরাও করে পুলিশ। 5 জনের বিরুদ্ধে কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি, তাই তাদের মুক্তি দেওয়া হয়। এদিন থানা থেকে মুক্তি দেওয়ার পর তাদের পক্ষের লোকজন টিএসআর এর ভূমিকা নিয়ে প্রচন্ড ক্ষোভ জানান। তাদের বক্তব্য, 5 জন যুবক ওই দিন ব্যাটারি কেনার জন্য নবকুমার পাড়ায় গিয়েছিল। যেহেতু ওই এলাকায় পূজা চলছিল, তাই পূজা শেষ না হওয়া পর্যন্ত তারা এলাকায় প্রবেশ করতে পারে না। ওই যুবকরা পূজা শেষ হবার অপেক্ষা করছিল। তাদের রাস্তা থেকে টিএসআর জওয়ানরা আটক করে নিয়ে যায়। তাদের প্রশ্ন, যুবকরা ভালো নাকি অন্য কোনো কাজের সাথে জড়িত তা এলাকা থেকেই যাচাই করতে পারত, এভাবে তাদের হয়রানি কেন করা হলো। বিএসএফ এর তরফ থেকেও নাকি ওই যুবকের পক্ষে সাফাই দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কথাও শোনা হয়নি বলে অভিযোগ। এই অবস্থাতে তাদের বাড়িতে কোনো খাওয়া নাই, দাওয়া নাই, এমন অবস্থা। আর বাড়িঘর কান্দা কান্দি হুড়াহুড়ি এমন অবস্থা হয়ে গেছে। কালকে ফোন করছে, কিটা হয়েছে, আমরা কিটা করতাম, আমরা কেটা হয়তো আমার স্বামী নাই, আমার ছেলে নাই, সন্তান নাই, এই অবস্থা। তো আমরা কইয়া রাখছি, তোমরা চিন্তা করো না গো, যে অবস্থাতে তারা লইয়া গেছে, এটা টিএসআর এর দল। এইভাবে আমরা ক্ষণেও চাই, এই টিএসআর কেন এইভাবে অন্তত তার যাচাই করা, ভালো মন্দ, সে অগ্রপন্থী হোক না, অগ্রপন্থী যদি হয় ধরো, আমরাও চাই খারাপ মানুষের এটা তারা শাস্তি হোক। যদি খারাপ থাকে তাদেরকে শাস্তি হোক, আমরাও চাই। কিন্তু ভালো মানুষে তুমি যাচাই করে তারা যদি দোষ থাকে তাহলে শাস্তি দেওয়া, আমরাও এটা চাই। আমরা কই না যে এটারে শাস্তি দেওয়া হয়, দেইও না। কিন্তু ভালো মানুষে যদি এইভাবে 1 দিন 2 দিন 3 দিন হয়রানি করে, তার অবস্থা কি হইব, এই হলো সমস্যা। আর কি রানীরখামার রামকৃষ্ণ মিশনে প্রতি বছর জন্মাষ্টমীর দিন দুর্গাপূজার কাঠামখিলি দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম ঘটছে না, তাই এখন থেকেই মিশনের পূজা ও ধর্মীয় আচরণ অনুষ্ঠান চলছে। সামাজিক দূরত্ব মেনেই চলছে এইসব ধর্মীয় অনুষ্ঠান। জন্মাষ্টমীর দিনে আমরা শ্রী শ্রী দুর্গা মায়ের কাঠামো খিলি দিই। ভরা ভাদরে কারাগারে আবদ্ধ দেবকীর গর্ভে আসিলেন ভগবান শ্রীকৃষ্ণ। জন্মহীনে জন্ম হইল, কেউ জানিল না। আবার এই শ্রীকৃষ্ণকে সেই রাত্রি মায়ের আবির্ভাবের জন্যই আমরা দুর্গা মাকে মনে করি মহামায়ী এসেছেন নন্দগৃহে। সেই মহামায়ারই প্রতিকার রূপে আমরা কাঠামো খিলি দিই। আগরতলার কংগ্রেস ভবনের সামনে 20 আগস্ট রাজীব গান্ধীর মূর্তি বসানো হবে। এই উপলক্ষে অনুষ্ঠানকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিনের সভায় কমলপুরের সুরমার নাগরিক তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতীশ দাসের ছেলে সমীর দাস আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। সমীর দাস একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। যে রাজীব গান্ধী একটা শান্তির দূত ছিলেন, সেই জন্য কংগ্রেস ভবনের সামনে রাজীব গান্ধীর একটা পূর্ণ মূর্তি আমরা স্থাপন করব। সেই অনুযায়ী সেটা ঠিক হয়েছে 20 তারিখ ওনার জন্মদিনে সেটা আমরা এখানে স্থাপন করব এবং সেটা ওই দিনে আবরণ ছিল। সেটাকে রিমার্কেবল করার জন্য এবং সেই দিন রাজীব গান্ধীর বিভিন্ন বার্তা, এখানে একটা আলোচনা সভা থাকবে রাজীব গান্ধীর জীবনের উপরে। সন্ধ্যার সময় রাজীব গান্ধীর জীবনের উপরে একটা ডকুমেন্টারি থাকবে। সবগুলি নিয়ে সারা দিন রাজীব গান্ধীর উপরে আলোচনার মধ্য দিয়ে আমরা ওই দিনটা অতিবাহিত করবো। এটাকে একটা আমরা ঐতিহাসিক দিন হিসাবে এ রাজ্যের আমরা সেটা যাতে হয় সেই ব্যবস্থা করছি। সেই দিন মেধাবী পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে সংবর্ধনা জানাতে গিয়ে দুষ্কৃতীদের বাধার মুখে পড়েন শিক্ষক প্রতিনিধিরা। খোয়াই সোনাতলা গ্রামে সোমবার এক পড়ুয়ার বাড়িতে যাবার পর সেই ঘটনা। দুষ্কৃতীরা বাম শিক্ষক সংগঠনের প্রতিনিধিদের পথ আটকাতে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে, এমনকি তাদের অযথা গালিগালাজ করা হয়। ঘটনা বাড়তে দেখে ওই পড়ুয়ার অভিভাবকরা এগিয়ে আসেন। তারা দুষ্কৃতীদের এই অভব্য আচরণের
প্রতিবাদ করার পর শিক্ষকরা সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরে আসতে পারেন। আমরা যখন সোনাতলা গ্রামে আমাদের একজন ছাত্রী জয়দীপা দেবের বাড়িতে আমরা সম্বোধিত করতে যাই, সেখানে সম্বোধন করার পর আমরা যখন বেরিয়ে আসি তখন তাদের বাড়ির রাস্তার সামনে কতিপয় 8-10 জন দুষ্কৃতী আমাদের পথ আটকায়। আমরা কেন এসছে জিজ্ঞাসা করে ওনারা আমাদের বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমরা যে বাইকে করে গিয়েছিলাম আমাদের 3টা বাইক তারা ভাঙচুর করে এবং আমাদের নানা অকথ্য ভাষায় তারা গালিগালাজ করে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন। তারাও বুঝতে নারাজি ছিল, তবু ওই মহিলা অর্থাৎ ছাত্রীর মা এবং বাবা প্রচন্ডভাবে সেই তাদের যে আক্রমণ তার বিরুদ্ধে প্রতিবাদে রুখে দাঁড়ান এবং আমাদের সেখানে বাঁচিয়ে দেন। বন দপ্তরের কর্মীদের অভিযানে উদ্ধার বেআইনি সমিল। মঙ্গলবার চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের কর্মীরা গোলাঘাটির নবশান্তিগঞ্জ এলাকার জঙ্গল থেকে সমিল উদ্ধার করে। এই সমিলের দাম আনুমানিক 15 থেকে 20 হাজার টাকা। তবে বন দস্যুদের কাউকে আটক করা যায়নি। বরজলা টিএটিসি কমপ্লেক্স এলাকার মানুষ আবর্জনা দুর্গন্ধে থাকতে পারছেন না। জানা গেছে ওই এলাকায় আবর্জনা বহনকারী গাড়িগুলো রাখা হয়, কিন্তু গত কয়েকদিন ধরে এই গাড়িগুলো এলাকায় প্রবেশ করলে সর্বত্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এলাকার মহিলারা দাবি জানিয়েছেন এই গাড়িগুলোকে যে পরিচ্ছন্ন করার পর টিআরটিসি কমপ্লেক্সে আনা হয়। এখানে আগে এরকম হইতো না, এই আজকে 5-6 মাস ধরে মানে এরকম গন্ধ, মানে গন্ধ লেগে আমরা বাড়ি ঘরে একদম থাকা যায় না। একে তো করোনা চলছে, খালি করোনা থেকে বাঁচতে, করোনার লিগে যদি আমরা এভাবে মানে সতর্ক হইতে পারি তাহলে এই গন্ধ লিগে আমরা কেমনে খাবো। কিন্তু তারা কইলেও তারা কোনো কিছু ইয়ে করতেছে না। অনেকদিন ধরে দাদা তারা করতেছে, মানে যাইতেছে এখানে তাহলে আজকে করতেছে না, আজকে আপনি না এলে দেখা যাক মানে কি করা যায়। আমরা কথা হলো গাড়ি থাক বা না থাকে আমরা দেখা যাবে না, কিন্তু গন্ধ যাতে না থাকে, মানে গাড়ি যদি এখানে ভিতরে ঢোকার সময় যাতে তারা মানে ওয়াশ করে মানে পরিষ্কার করে মানে গন্ধ না থাকে, তারা কিভাবে গন্ধ মানে দূর করবো এটা মানে তারা টিআরটিসির পাশে মিউনিসিপ্যালিটির একটা গ্যারেজ, কিন্তু গ্যারেজ মানে এটা গার্বেজ সেন্টার করে দিচ্ছে। এটা সব ময়লা টয়লা আগরতলা শহরের জিবি হসপিটালের সব ময়লা আইনা এখানে রাখে সেটা ছোট গাড়ি দিয়ে আনে, বড় গাড়িতে লুট করে। আর এইটার যে জল টল যা পড়ে এইগুলি গন্ধে আমরা চারিপাশের আশেপাশের পাড়া প্রতিবেশীর লোক থাকতে পারি না, বাচ্চারা অসুস্থ হয়ে যেতেছে। যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি পূজন বিশ্বাসের বিরুদ্ধে কিছু লোকজন বিজেপির সাথে যুক্ত হয়ে চক্রান্ত করছে, তাই চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে পশ্চিম আগরতলা থানায় ডেপুটেশন দেয় যুব কংগ্রেসের প্রতিনিধি দল। তারা জানান সামাজিক মাধ্যমে পূজন বিশ্বাসের নাম জড়িয়ে একটি পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি মানহানিকর মন্তব্য করছেন। যুব কংগ্রেস তারই বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আমরা এই পশ্চিম থানার সামনে সবাই আসি আমরা একটা এফআইআর লঞ্চ করার জন্য, কারণ আমাদের ফেসবুকে দেখলাম যে আমাদের যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ইউথ কংগ্রেসের যে প্রেসিডেন্ট আছে শ্রী পূজন বিশ্বাস, ওনাকে ট্যাগ করে একটা পোস্ট করা হয়েছে, যেটাতে বলা হচ্ছে নাকি যে উনি মানে ডিফেমেটরি স্টেটমেন্ট আছে এটার মধ্যে এবং কিছু ছবি আপলোড করা হয়েছে, যেটার সাথে ওই স্টেটমেন্টের সাথে কোনো মিল ওই ছবির নেই। তো এটা শুধু মনে করি যে যারাই করছে এটা বিজেপির সাথে যুক্ত হয়ে মিলিতভাবে করছে এবং এটা একটা চক্রান্ত, এবং এটা শুধু আমাদের প্রেসিডেন্ট শ্রী পূজন বিশ্বাসকে ডিফেম করার জন্য নয়, এটা পুরো ত্রিপুরা প্রদেশ ইউথ কংগ্রেসকে প্রতিটা মেম্বারকে ডিফেম করার জন্য বিজেপির সাথে চক্রান্ত করে এটা করা হচ্ছে। তার জন্য আমরা সেটার এগেনস্টে একটা স্টেপ নিচ্ছি। আমরা আজকে একটা এফআইআর লঞ্চ করতে চলেছি। এফআইআর লঞ্চ করছি নজরুল আলী বলে একজন, ওনার ফেসবুক নাম এটা। উনি কে বা কোথায় থাকেন ঠিক মানে আমরা বলতে পারছি না এই মুহূর্তে, সেটা পুলিশ তদন্ত করে বের করবেন। আবারও বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিল পুলিশ। মঙ্গলবার এআইওয়াইএফ এর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার চেষ্টা হয়। তারা বিক্ষোভ শুরু করতে পুলিশ এসে বাধা দেয়, তবে পুলিশের বাধা সত্ত্বেও তাদের কর্মসূচি চলে। এদিন শিক্ষানীতির বিরোধিতায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় করোনা পরিস্থিতিকে হাতিয়ার করে একের পর এক জনবিরোধী বিল পাশ করানো হচ্ছে সংসদকে ডিঙিয়ে। বর্তমান কেন্দ্র সরকার বিজেপি নেতৃত্বাধীন
এই যে বর্তমান মহামারী চলছে তার সুযোগ নিয়ে তারা একটার পর একটা জনবিরোধী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। কিছুদিন আগে আমরা দেখেছি উইদাউট কন্ডাক্টিং এনি সেশন অফ পার্লামেন্ট ওরা নয়া শিক্ষানীতি, তারপর পরিবেশ নীতি, একটার পর একটা বিল ওরা পাশ করে নিতেছে। তাই আজকে আমরা সারা ভারত যুব ফেডারেশন, আমাদের জাতীয় পরিষদ আজকে সারা দেশে এই এনইপি এবং EIS 2020 বিলের এগেইনস্টে সারা দেশে আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দিচ্ছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা ত্রিপুরাতেও আমাদের যেখানে যেখানে সংগঠন আছে বিভিন্ন বিভাগে আমরা এই কর্মসূচি, প্রতিবাদ কর্মসূচি পালন করছি। মহিলা মোর্চার নবগঠিত রাজ্য কমিটির কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বিজেপি প্রদেশ কার্যালয়ে। এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রদেশ সভাপতি ডাক্তার মানিক সাহা, দলের সাধারণ সম্পাদক টিঙ্কু রায়, পাপিয়া দত্ত প্রমুখ। সংগঠনের জেলা সভা নেত্রীদের এই বৈঠকে ডাকা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশে মহিলা মোর্চার যে প্রদেশ কমিটি এবং আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কমিটি হয়েছে তারপরে প্রথম এখানে ওদেরকে ডাকা হয়েছে এবং বিভিন্ন সাংগঠনিক বিষয়ে এখানে আজকে আলোচনা হবে এবং এই বিষয়ের কারণে আজকে এখানে সবাই এসেছে। তো আমরা যেহেতু আগামী দিনে এখন লকডাউন করোনার কারণে হয়েছে, তো একসাথে সবাই একত্রিত হতে পারছেন না, তাই আমাদের মুসলিমীয় কিছু লোককে এখানে আমরা দেখেছি এবং আমরা কিছু নির্দেশিকা মার্গদর্শন ওনাদের করাবো। সেই অনুযায়ী আমাদের সাংগঠনিক মহিলা মোর্চার মাধ্যমে কাজ শুরু হবে। NSUI এর তরফ থেকে স্বাস্থ্য দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। দপ্তরের তরফ থেকে ট্রেনিং এ থাকা রেডিওলজিস্টকে কিভাবে করোনা চিকিৎসার কাজের সাথে যুক্ত করা হয়েছে এই প্রশ্নের উত্তর জানতে এদিন ডেপুটেশন দেওয়া হয়। 18 জুলাইয়ের পর থেকে আজকে অবধি 20-20 দিনের মধ্যে 36 জনের মৃত্যু হয়েছে। তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে যে গত 5 মাসে তাহলে কি রাজ্য সরকারের ভূমিকাটা ভালো ছিল, নাকি এই 20 দিনে রাজ্য সরকারের ভূমিকাটা খারাপ হয়ে গেছে? রাজ্যের স্বাস্থ্য দপ্তরের টোটাল ব্যবস্থাপনাটা কোথায় গিয়ে ঠেকেছে তার জবাব দেওয়ার জন্য কে আছেন এই রাজ্যের? আপনারা কি কেউ জানেন এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি? গোটা দপ্তরটাকে হাতে নিয়ে এসি রুমে বসে থেকে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে চালানোর মতো ক্ষমতা না থাকে দায়িত্ব থেকে সরে দাঁড়ান। লজ্জাস্কর বিষয়, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, রাজনীতি, কোভিড-19 ট্রিটমেন্ট, কোভিড-19 কেন রাজনীতি করাচ্ছে? এর থেকে লজ্জা আর কিছু হতে পারে না। গোটা দেশ, গোটা রাজ্য আজকে এইরকম ব্যবস্থাপনার জন্য ত্রিপুরা রাজ্য পিছিয়ে আছে। তাই রাজ্যের মানুষ আজকে বাইরে ছুটে যাচ্ছে। এই রাজ্যে অনেক ট্রিটমেন্টের ব্যবস্থা থাকা সত্ত্বেও সেরকম পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেই। স্বাধীনতা আন্দোলনের সর্বকনিষ্ঠ বীর শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করল বিভিন্ন সংগঠন। এদিন ক্ষুদিরাম বসুর 113তম শহীদান দিবস ছিল। তাই SFI, AIDOIF এবং ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি পৃথক পৃথকভাবে দিনটি পালন করে। একটি কর্মসূচি হয় মেলার মাঠে এবং বাকি দুই সংগঠনের কর্মসূচি অনুষ্ঠিত হয় উজ্জন্ত মিউজিয়ামের সামনে। ক্ষুদিরাম বসুর 113তম শহীদান দিবস। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সর্বকনিষ্ঠ বীর শহীদ ক্ষুদিরাম বসু খুব সম্ভবত 18 বছর 8 মাস 11 দিনে যখন ওনার বয়স, তখন ব্রিটিশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ক্ষুদিরাম বসুকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছিল। এই দেশ থেকে ব্রিটিশদের তাড়ানোর জন্য, ব্রিটিশদের যে শোষণ, অত্যাচার, নিপীড়ন ভারতবাসীর উপর, তা বন্ধ করার জন্য দেশব্যাপী যে বিপ্লবী আন্দোলন, সেই বিপ্লবী আন্দোলনের অন্যতম সৈনিক ক্ষুদিরাম বসু। ক্ষুদিরাম, ভগৎ সিং, বিনয় বাদল, দীনেশ, নেতাজির মতো মানুষের চর্চা হয়, তাদের মতো চরিত্র যদি সৃষ্টি হয় তাহলে শাসক শ্রেণীর বিপদ। তাই তারা ইতিহাস থেকে তাদের মুছে দিতে চাইছে। তাই আমরা এই ক্ষুদিরাম স্মৃতি রক্ষা কমিটি সারা ভারতবর্ষের যে নবজাগরণের যারা পথিকৃৎ প্রত্যেকেরই আমরা চর্চা করি, প্রত্যেকের চরিত্রের নিয়ে আমরা আলোচনা করি
বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। শহরের জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব। বুধবার এই উৎসব, তবে অন্যান্য বছরের মতো এবার মন্দিরে ভক্তদের সমাগমে বিধি নিষেধ রয়েছে। অতি সংক্ষেপে এবারের উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান মন্দিরের প্রধান ভক্তি কমল বৈষ্ণব মহারাজ। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব অধিবাস নগর সংঘ শোভাযাত্রা আজকে, আগামীকাল গোস্বামী মতে শ্রী জন্মাষ্টমী ব্রত উপবাস অনুষ্ঠান। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব জগৎ জীবের মঙ্গলের জন্য। এবার যাতে এই দেশের পরিস্থিতির জন্য, করোনা ভাইরাসের জন্য, মহামারীর জন্য আমরা খুব সংক্ষিপ্ত করছি, যাতে এই করোনা ভাইরাসটা কমে যায়, মানুষের কল্যাণ হয়, মানুষের শান্তির জন্য। লোক সমাগম হলে পরেই এইটার সম্ভাবনা কম বাড়ে। যত কম হয়, আমরা কাউকে নিমন্ত্রণ করি নাই, কাকে আমাদের গেটও বন্ধ আছে, ছোট দরজা দিয়ে আমরা 2-5 জনকে নিয়ে আসি, দর্শন করে তারা চলে যায়। 15 আগস্ট দেশের স্বাধীনতা দিবস, তাই প্রতি বছরের মতো এবারও কুচকাওয়াজ হবে। তাই এখন মহড়া চলছে জোর কদমে। অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন কম পরিসরে হলেও কুচকাওয়াজ হবে, তাই কুচকাওয়াজে অংশগ্রহণকারীরা মহড়ায় নিজেদের ঘাম ঝরিয়ে চলেছেন।